The diagnosis কি? ডায়াগনোসিস হচ্ছে খুব সহজ, খুব সহজ। এখানে যদি একটা আমরা এমআরআই করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে অন্যান্য আছে সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রামও করা যেতে পারে, বাট একটা এমআরআই করলেও কিন্তু আমরা টোটাল সিনারিওটা পেয়ে যাব। স্যার এমআরআই কিসের? এমআরআই হচ্ছে নার্ভের। আমরা যদি পুরো স্পাইনটাকে আমরা এমআরআই করি তাহলে আমরা সেই ক্ষেত্রে পেয়ে যাব যে আসলে সমস্যাটা কোথায়। অথবা আমরা যদি পুরো যে আমাদের নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বলি, এটা যে আমরা কোমর থেকে পায়ের পর্যন্ত যে নার্ভগুলি গেছে এগুলোর যে আমরা ভেলোসিটিটা চেক করি তাহলে আমরা বুঝতে পারি এবং সেখানকার পিকচারটা পাই যে কতগুলি নার্ভের ডিজেনারেশন হয়েছে। আমাদের যেমন ইলেকট্রিক ওয়্যারের একটা কাভারিং আছে, আমাদের নার্ভের একটা কাভারিং আছে। আমরা বলি সেই ইনসুলেটরটা নষ্ট হয়ে যায়, আমরা বলি মাইলিন শীট। এই শীটটা নষ্ট হয়ে যখন যায় তখন এই পেশেন্টের কিন্তু মানে প্যারালাইজ হয়ে যায়, প্রথমে অবশ হয়ে যায়, আস্তে 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 ডিটোরেট করে এবং প্যারালাইজড হয়ে যায়। তো এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপির মাধ্যমে যখন আমরা রিজেনারেশন করি, কারণ এখানে লক্ষ্য রাখতে হবে নার্ভের কিন্তু স্টিমুলেট করতে হবে, স্টিমুলেট করলে নার্ভের সেই অ্যাক্টিভেশন হবে। এই জন্য আমাদের এসপি হসপিটাল আমরা একটা সুন্দর মেশিন নিয়ে আসছি এখন, ইলেকট্রোথেরাপি, যেটাকে আমরা বলি টিএমএস বলি, ট্রান্সক্র্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন। এটা যখন স্টিমুলেট করা হয় তখন এই রিজেনারেশনগুলি স্টার্ট হয়ে যায়। এবং আমাদের ভার্বাল কমান্ডে কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা নার্ভকে এক্সাইটেড করার চেষ্টা করি। এছাড়া আমাদের অনেক ইলেকট্রোথেরাপি মেশিন আছে, আমরা বলি ইন্টারপ্টেড গ্যালভানিক কারেন্ট, তারপর ফ্যারাডিক কারেন্ট, যখন যেখানে যেরকম দরকার। সাধারণত ইন্টারপ্টেড গ্যালভানিক কারেন্টটা আমরা এখানে ইউজ করি, কখনো কোনো কোনো ক্ষেত্রে আমরা টেন্স ইউজ করি। অনেক পেশেন্টের পেইন থাকে, পেইন গেট থিওরিতে পেইনটা কমে যায়। অর্থাৎ অনেক কিছু দরকার হয়। যখনই এই জিনিসগুলি অ্যাভেলেবেল না থাকবে একটা রিহ্যাবিলিটেশন হসপিটালে অথবা যেখানে চিকিৎসা করছে কিছু একটা দিচ্ছে, তাতে হবে না। অর্থাৎ রিহ্যাবিলিটেশনটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে কোনো জায়গায় কোনো খুঁত থাকতে পারবে না। কমপ্লিটলি একটা বাগান সাজালে যেমন খুব সুন্দর করে, অথবা যেমন আমরা এই রুমে বসে আছি অনেক সুন্দর করে সাজানো ডেকোরেটেড, এটা কিন্তু এলোমেলো হলে ভালো লাগতো না। ঠিক ট্রিটমেন্টটা যখন এলোমেলো হয়ে যায় অথবা কোনো জায়গায় ল্যাকিং থাকে তখন কিন্তু এটা অসম্পূর্ণ থাকে, এবং ওই অসম্পূর্ণতা থাকার জন্য তার কমপ্লিট রিহ্যাবিলিটেশন যখন না হয়, পেশেন্টের কোনো একটা জায়গায় রেসিডুয়াল প্যারালাইসিস আমরা বলি, অর্থাৎ যে তার প্যারালাইসিসটা হয়েছিল কোনো কোনো জায়গায় তার প্যারালাইসিসটা থেকে যাবে। যেমন কোনো পায়ের মাসল তার দুর্বল থাকতে পারে, চেস্টের মাসল দুর্বল থাকতে পারে, ট্রাঙ্কের মাসল দুর্বল থাকতে পারে। এগুলি তখন হলে পরবর্তী যেটা আমি বলছিলাম রেসিডুয়াল প্যারালাইসিস, এটা নিয়ে সে ভোগে। তখন হাঁটতে গেলে হয়তো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অ্যাসিস্টেড ডিভাইস নিয়ে হাঁটে, ক্রাস নিয়ে হাঁটে, অন্যের সাহায্য নিয়ে হাঁটে, প্যারালাল বারে হাঁটে, ওয়াকার নিয়ে হাঁটে। এই যে ব্যাপারগুলি, এটার কারণ হচ্ছে মাসেল দুর্বলতা। সো একমাত্র ফিজিওথেরাপি, পরবর্তীতে ফিজিওথেরাপির পরে রিহ্যাবিলিটেশন। আমরা ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন কেন বললাম? প্রথম কিন্তু ইমার্জেন্সি যে ম্যানেজমেন্টটা আমরা 3 সপ্তাহ পর্যন্ত ফিজিওথেরাপি দেওয়ার পরে তার কিছু আবার লং টাইম গোল সেট করতে হয়। শর্ট টাইম গোলে ফিজিওথেরাপি, লং টাইম গোলে আমরা রিহ্যাবিলিটেশন করে তাকে কমপ্লিটলি কিউর করে থাকি। জি, কথা বলতে বলতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ দর্শকরা যারা শুনছিলেন। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন প্রতিদিনের আয়োজন এসপি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বার্তা, কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।